আসসালামু আলাইকুম ইমরান। 16 বছর পর গল্পের 6 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। ফোনটা কেটে দিয়ে আমি বেরিয়ে পড়ি, সময় মতো পৌঁছাতে হবে। 12টা বেজে 16 মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই। গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি বললাম, কখন এলে? অগ্নি বলল, এই তো এক্ষুনি। আমি বললাম, ও গুড। বলেই দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম। অতি সাবধানে দেয়াল টপকে ভিতরে পৌঁছে গেছি। আমার পিছনে অগ্নিও নেমে পড়লো। আমি বললাম, আর ইউ ওকে অগ্নি? অগ্নি বলল, আই এম ফাইন স্যার। আমি বললাম, ওকে। দুজনেই চুপি চুপি পা ফেলে ভিতরে ঢুকে গেলাম এবং দুটি ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমাদের উপর কেউ আক্রমণ করে দেয়। ঘটনাটা এতটাই ত্বরিত গতিতে ঘটেছে, আমরা কিছুই টের পাইনি। তবে নিজেদের সামনে নিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হই। কিন্তু কর্তৃপক্ষ নাচরবান্দারা তারা শুট করতেই থাকে। হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হলো না অগ্নির। বেচারার বাম হাতের কনুয়ে কিছুটা উপরে একটা গুলি লেগে যায়। তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হওয়ায় গুলিটা হজম করে নেয়। অগ্নির হাতে গুলি লেগেছে দেখেই আমার মাথা পুরো গরম হয়ে যায়। আর তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা গুলি করতে করতে সামনের দিকে এগোতেই বাধা দেয় অগ্নি। সে হাঁফাতে হাঁফাতে বলে, স্যার সামনে যাবেন না, এতে আমাদের মিশনের ভেঘাত ঘটতে পারে। ওদের আমরা পরে দেখে নেব। অগ্নির কথাটা আমি বুঝতে পেরে আমিও নিজের মনের রাগটা ধামাচাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপি ইশারায় পালিয়ে আসি। বেচারা অগ্নি ব্যথায় কুকড়ে গেছে বুঝতেই পারছি। এরিয়া থেকে বেরিয়ে এসে পরে গেলাম মহা বিপদে। আমরা সামনে দিয়ে বেরোতে পারিনি ওই লোকগুলোর জন্য, তাই পিছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূর এসে থেমে গেছি। কিন্তু বিপত্তি হলো, আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। রাত এখন 2:30টার উপরে বাজে। এত রাতে কোথায় যাব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছি না। এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে। এখন এখান থেকে কি করে বেরোবো? আর ডাক্তারি বা কোথায় পাবো? কি করব কিছুই আসছে না মাথায়। তখনই কাঁধে তাকিয়ে দেখি, আরে সেফটি ব্যাগটা তো আমার কাছেই আছে। তাড়াহুড়োর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছি। তবে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হচ্ছে, ক্যাম্পিং এর সময় আমার মেডিকেলের বিষয়ে একটু বেশি আগ্রহ ছিলাম। আর আমাদের সেফটি ব্যাগটিতে টুকটাক সবকিছুই থাকে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখেই ফোনের টর্চটা অন করে নেই। একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে আমিও বসে পড়ি। অগ্নি বলল, স্যার আপনি পারবেন, তার থেকে ভেতরেই থাক। আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, বিশ্বাস করতে পারছো না? অগ্নি বলল, কি বলছেন স্যার? আমি তো নিজেকে অনেক লাকি মনে করছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে। আর আমি চোখ বুজে আপনাকে বিশ্বাস করি। আমি বললাম, তাহলে এই ব্যাপারেও ভরসা করে দেখো। অগ্নি মাথা নেড়ে হ্যাসূচক সম্মতি জানালো। আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতে বললাম। আস্তে আস্তে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে গুলিটা বের করে আনি। গুলিটা বের করার সময় অগ্নি একটু চিৎকার করে ওঠে। যতই পারদর্শী হোক না কেন, ব্যথার কাছে সবাই কাবু। আমি বললাম, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। বলে অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দিই, কারণ ব্যান্ডেজ করা হয়নি, তাই বিষাক্ত অবস্থায় দেখে ভয় পেতে পারে। আমি বললাম, কি করছো ভাই, একটু অপেক্ষা করো। সে শুধু মাথা নাড়ালো। আমি বললাম, এই নাও কমপ্লিট। ফোনের দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। মনে হচ্ছে রাতটা অনেক বড় না হলে টাইম নষ্ট, আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টাখানিক পেরোলো। ফোনটা নিয়ে স্যারকে একটা কল করতে যাব। ওমা, এখানে দেখি এক বিন্দুও নেট পাচ্ছি না। এখন এখান থেকে বেরোবে কি করে? এ তো গভীর জঙ্গল। উপায় না পেয়ে অগ্নি এখানে অপেক্ষা করতে বলে। কিছু শুকনা পাতা আর লাকড়ির টুকরো জোগাড় করে আগুন জ্বালিয়ে নেই। এতক্ষণ যদিও টেনশন ছিল না, তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেগে ওঠে। আগুন জ্বেলে ভয়টা দূর করার দরকার। কোনো ভাগ বা অন্য কোনো জানোয়ার এসে আমাদের দুজনকে তার ডিনার আর ব্রেকফাস্ট সেরে নেবে। আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই 4টি মানুষের চোখে। আপনারা কাদের কথা ভাবছেন জানি না, তবে আমি বলছি আয়াস, নীরব আর রাতুল আর আমার সিনিয়র স্যারদের কথা। এতক্ষণ হয়তো ওরা আমাদের দুজনকে ফোন দেওয়ার ট্রাই করছে, কিন্তু নেটওয়ার্ক তো নেই। চলুন একটু দেখিয়ে আনি আপনাদের ওদের রিয়াকশনটা। আয়াস বলল, কি হয়েছে বলো তো ওদের? রাতুল বলল, বুঝতে পারছি না, এতক্ষণে তো চলে আসার কথা। আয়াস বলল, কোনো বিপদে পড়েনি তো? নীরব বলল, আমাদের এখন কি করা উচিত, এগিয়ে যাব? কিন্তু স্যার তো এরকম কোনো নির্দেশ দেয়নি। রাতুল বলল, না, যাওয়াটা ঠিক হবে না, কোনো বিপদ হতে পারে। আয়াস বলল, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আর নিতে পারছি না।
কথোপকথনের মাঝে একজনের ফোন বেজে ওঠে। রাতুল বলল সিনিয়রের ফোন। আয়েশ বলল ধর। রাতুল বলল হ্যালো স্যার। স্যার বলল হ্যালো, ওরা ফিরেছে? রাতুল বলল না স্যার, ওরা ফিরেনি। আমাদের খুব টেনশন হচ্ছে স্যার, কি করব? স্যার বলল টেনশন তো আমারও হচ্ছে, কিন্তু কি পদক্ষেপ নেব বুঝতে পারছি না। আদিতদের ফোনেও লাগছে না, ওদের না জানিয়ে পদক্ষেপ নেওয়াটা বোকামি। রাতুল বলল এখন আমাদের সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া উপায় নেই। স্যার বলল অপেক্ষা করে দেখা যাক সকাল পর্যন্ত। সকালে না ফিরলে তখন আমি ব্যবস্থা নিজেই নেব। রাতুল বলল ওকে স্যার। ফোনটা কেটে দিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে যায়। গাছের সাথে হেলান দিয়ে বসে আছি। পাশে তাকিয়ে দেখি অগ্নির চোখ জোড়া নুয়ে পড়ছে হঠাৎ। আমি তাকিয়ে হুকচুকিয়ে চোখ খুললাম। আমি ইশারায় আস্তব্ধ করলাম ঘুমিয়ে নাও, সকাল হলে আমি ডাক দেব। মনে হলো আমার এই কথাটার অপেক্ষায় ছিল এতক্ষণ। বলতে বলতে চোখ জোড়া বন্ধ করে নেয়। একজন সাধারণ মানুষের হয়তো বয়সে হার্ট অ্যাটাক করত, আমিও এক প্রকার জোর করে চোখ দুটোর সাথে যুদ্ধ করে খুলে রেখেছি, কারণ দুজন সমানে ঘুমিয়ে পড়লে সমস্যা। তাই বসে বসে আকাশ পাতাল ভাবছি। ভাবতে ভাবতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। আমি বললাম অগ্নি, ওই অগ্নি। অগ্নি বলল আমি বললাম উঠো, আমরা বেরোবো। কথাটা শুনে এতক্ষণে ওর জ্ঞান এলো। চারদিকে তাকিয়ে রাতের কথা মনে পড়লো তার। অগ্নি বলল কোন দিকে যাব স্যার? আমি বললাম বুঝতে তো পারছি না, রাতে কোন দিক দিয়ে এসেছিলাম। রাতের অন্ধকারে আর জঙ্গলে এসে এলোমেলো ভাবে ঘুরে রাস্তার পথটা হারিয়ে ফেলেছি। একদিকে তাকাতেই নিচের দিকে চোখ আটকে যায় আমার। আমি বললাম পেয়ে গেছি। অগ্নি বলল কি স্যার? আমি বললাম ওই দেখো রক্তের ফোঁটা, যেটা তোমার ক্ষত থেকে পড়েছে। তার মানে কাল রাতে আমরা এদিক থেকে এসেছি। এর মানে হলো স্কুল এরিয়া এদিকে। বলেই দুজনে হাঁটা শুরু করলাম, কিন্তু অনেকটা হাঁটার পর আবারও মুশকিলে পড়ে গেলাম। এখানে দুটো রাস্তা, কোন দিক দিয়ে যাব? তার মানে হলো এখানে রক্ত নেই, তাহলে উল্টো দিক দিয়ে যাওয়া উচিত। ভাগ্য সহায় ছিল আর আমরা ঠিক রাস্তা দিয়ে এগোলাম। তবে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। আমরা স্কুল এরিয়ায় পৌঁছে সামনে এসে দেখি সিনিয়র স্যার আর সাথে দুজন অফিসার দাঁড়িয়ে আছে। আর অন্যদিক থেকে 3টা বাইক আসে। বাইকে রাতুলরা 3 জন। দেখে মনে হচ্ছে এরা এখানে আমাদের খুঁজে এসেছে। তাই আমরা দ্রুত ওইখানে পৌঁছলাম। একটু দূর থেকে আমি ইশারা করে বুঝালাম যেন সবাই আলাদা আলাদা ভাবে সরে আসে, কারণ কেউ এভাবে সবাইকে দেখলে সন্দেহ করতে পারে, এটাই স্বাভাবিক। আমার ইশারা বুঝতে পেরে সবাই সরে যায় এবং আমরা চলে আসি। সামনে ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার আর অগ্নির বাইক দুটো স্যারের সাথে 2 জন অফিসার দুজনে নিয়ে আসে, আর আমরা উঠে পড়ি গাড়িতে। 5টা বাইকে আমাদের পিছনে পিছনে আসছে। সবাই বাসায় পৌঁছায়। রাতুল আর নীরব অগ্নিকে নিয়ে ভিতরে রুমে চলে যায়, আর আমি সোফায় বসে আছি। আমায় বসতে দেখে স্যার বললেন আদিব তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর পুরো ঘটনাটা শুনবো। আমিও উঠে যাই ফ্রেশ হওয়ার জন্য। আমি বেরিয়ে এসে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে, আর পাশের সোফায় হেলান দিয়ে আছে অগ্নি। আমি বললাম অগ্নি তুমি এখানে কেন? ভিতরে গিয়ে রেস্ট নাও। অগ্নি বলল আমি ঠিক আছি স্যার, সামনে দুজন সিনিয়র থাকলে তো আরো মুশকিল। ব্যাপারটা বুঝতে পেরে আমি জোর করে ওকে রুমে পাঠাই। তারপর সবাইকে কাল রাতের পুরো ঘটনাটা খুলে বলি। ব্যর্থ হয়েছে আমি, তাই আমার মুখটা মলিন হয়ে আছে। তার উপর আমি থাকতে অগ্নি আহত, তাই ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে। তা দেখে স্যার বললেন কোনো ব্যাপার না ইয়াং বয়, তোমরা ঠিক আছো, এটাই যথেষ্ট। আমরা আবার প্ল্যান করব, কি বলো সবাই? স্যারের কথায় বাকি সবাই একসঙ্গে ইয়েস বলে ওঠে। কথার মাঝখানে কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? আমি বলে উঠলাম। আয়েশ বলল আমি দেখছি।